আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত স্বাস্থ্য বিষয়ক লাইভ অনুষ্ঠান স্টুডিও ক্লিনিক দেখবার জন্যে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা আমাদের এই অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক নানান সমস্যা নিয়ে আলোচনা করে থাকি এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। এই ধারাবাহিকতায় আমরা আমাদের এবারের বিষয় নির্বাচন করেছি শিশুরোগ সমস্যা এবং প্রতিকার। সুপ্রিয় দর্শক, শিশুরোগ সমস্যা এবং প্রতিকার নিয়ে আলোচনার জন্য এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার বাসনা মুহুরী, যিনি মেরিন সিটি মেডিকেল কলেজে অধ্যাপক হিসেবে এবং বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। ম্যাডাম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনায় যাব, তবে আলোচনায় পূর্বে আসুন আমরা শিশুরোগ নিয়ে একটি সংক্ষিপ্ত প্রামাণ্য প্রতিবেদন দেখে আসি। জন্ম থেকেই মানুষকে নানাবিধ রোগ জীবাণুর সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়। শিশুরা সাধারণত ডায়রিয়া, মূত্রনালীর প্রদাহ, নেফ্রোটিক সিন্ড্রোম, পুষ্টিহীনতা, কৃমি রোগ, নিউমোনিয়া ইত্যাদি রোগে আক্রান্ত হয়। তবে ডায়রিয়া আক্রান্তের হার সবচেয়ে বেশি। বিভিন্ন কারণে ডায়রিয়া হতে পারে। আমাদের দেশে বিশেষ করে 2 বছরের নিচের শিশুরা রোটা নামক ভাইরাসের কারণে ডায়রিয়ায় আক্রান্ত হয়। বুকের দুধ না খাইয়ে বোতলে দুধ খাওয়ানো, ঠিকমতো ভিটামিন এ ক্যাপসুল না খাওয়ানো ও অন্যান্য ভ্যাকসিন না দেয়া। অনেক সময় দেখা যায় সামান্য রোগ শিশুদের জন্য মারাত্মক আকার ধারণ করে থাকে। ডায়রিয়া কিংবা ঠান্ডা লেগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর হার এ আধুনিক চিকিৎসার যুগেও কমেনি। এর প্রধান কারণ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার দুর্বলতা। তাই শিশুকে সুস্থ রাখতে হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা জরুরি। বাচ্চাদের ওজন তার বয়স ও উচ্চতা অনুযায়ী সঠিক রাখতে হবে। এজন্য বাচ্চাদের উপযোগী কিছু সহজ শারীরিক ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে হবে, যেমন সাইকেল চালানো, সাঁতার কাটা, বিকেলে খেলাধুলা করা ইত্যাদি। সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। বাচ্চাদেরকে ফাস্টফুড থেকে বিরত রাখতে হবে। প্রতিদিন খাদ্য তালিকায় ফলমূল ও শাকসবজি রাখা জরুরি। খাবারে চিনির পরিমাণ কমিয়ে দিতে হবে, কারণ বেশি মাত্রায় চিনি জাতীয় খাবার ইমিউন সিস্টেম দুর্বল করে দেয়, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সঠিক ঘুমের অভ্যাস গড়ে তুলতে হবে। বেশি রাতে ঘুমানো ও সকালে দেরিতে ওঠা দেহের ইমিউন সিস্টেম দুর্বল করে। বাচ্চাদের 9 ঘন্টার বেশি ঘুমানোর অভ্যাস করতে হবে। বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষা দিতে হবে। তাকে নিয়মিত হাত ধোয়া ও গোসলের ব্যাপারে উৎসাহী করে তুলতে হবে। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। শিশুর যত্ন নিন, সুন্দর পৃথিবী গড়ুন। সুপ্রিয় দর্শক, প্রামাণ্যটি উপভোগ করলেন। তো আমরা আলোচনা শুরু করছি। ম্যাডাম, আপনাকে আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে এই শিশুরোগ চিকিৎসায় নিজেকে নিয়োজিত রেখেছেন, বর্তমানে যে সময়টাতে অর্থাৎ বর্ষার সময় এবং কিছুক্ষণ বৃষ্টি কিছুক্ষণ রোদ, এই রোদ বৃষ্টি যে ঋতুর যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যময় সময়ে শিশুদের আসলে কি কি ধরনের রোগগুলো হয়ে থাকে? ধন্যবাদ আপনাকে এবং এই স্টুডিও ক্লিনিকের সব দর্শক আছেন যারা দেখছেন সবাইকে। আহ, এই যে কিছুদিন বর্ষা বৃষ্টি গেল, তারপর কিছুদিন রোদ গেল, এই সময় নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন প্রায় প্রতিটি পরিবারে ছোট থেকে বড়, বিশেষ করে শিশুরা জ্বরে আক্রান্ত হচ্ছে। অনেক ক্ষেত্রে জ্বরের সাথে সর্দি কাশি সেটা যেমন থাকছে, আবার কারো কারো ক্ষেত্রে এই জ্বরের সাথে কিন্তু পাতলা পায়খানা বা ডায়রিয়া, বমি, পেটে ব্যথা এগুলিও থাকছে। তবে এই সময়টাতে সবচেয়ে বেশি যেটা হচ্ছে যে মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু জ্বর বা ডেঙ্গু ফিভার যেটা, এবং সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে চিকনগুনিয়া। এর সাথে আমরা ম্যালেরিয়ার কথা প্রায় ভুলে গিয়েছিলাম, কোনো কোনো ক্ষেত্রে সেটারও আবার ফিরে আসছে বলে মনে হয়। তবে এই জ্বরের অন্যতম কারণ এই সময়টাতেই হচ্ছে ভাইরাসজনিত রোগ, ডেঙ্গু জ্বর এবং চিকনগুনিয়া জ্বর, যেটাকে আমরা ল্যাংড়া জ্বর নামেই অনেক সময় অভিহিত করছি। ভয় পাওয়ার কিছু নেই। প্রথমত আমাদেরকে সচেতন হতে হবে, প্রত্যেকটা অভিভাবককে। সেই সচেতনতা হলো একটা রোগ হয়ে গেলে কি করব আর না হওয়ার জন্য কি করব। ধরেন আপনার বাচ্চার জ্বর হয়ে গেছে, একদম বেশি টেনশন না করে, উদ্গ্রীব না হয়ে
আপনারা জ্বরের জন্য আপনার নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিন, কারণ বাচ্চাদের যে জ্বরের ওষুধ প্যারাসিটামল সেটা ওজন অনুপাতে দিতে হয়। সেজন্য নিকটস্থ হাসপাতালের যে কোনো একজন MBBS ডাক্তারকে দেখালেও সেটা চলে, স্পেশালিস্টের কোনো প্রয়োজন পড়ে না। 6 ঘন্টা পর পর বাচ্চার ওজন অনুযায়ী প্যারাসিটামল খাওয়াতে হবে অতিরিক্ত জ্বর হলে। আর সাথে সাথে বাচ্চাকে সারা শরীর জ্বর কমার জন্য কুসুম গরম পানি দিয়ে মুছে দিতে হবে। এই কথাটা আমি কেন বলছি, ইদানিংকালে দেখা যাচ্ছে যে জ্বরের মাত্রাটা খুব বেশি হচ্ছে, 104, 5, ইভেন 6 পর্যন্ত। বাবা মা একদম অস্থির হয়ে যাচ্ছেন, জ্বর কমা না কেন, 1 দিন হয়ে গেছে, 2 দিন হয়ে গেছে। এই জ্বর কিন্তু 5-6 দিন থাকতে পারে। যেমন ডেঙ্গু জ্বর হলো সেটা 3 দিন থাকে, চিকুনগুনিয়া হলে 5-7 দিন থাকে, তারপর আস্তে আস্তে কমতে থাকে। ইভেন যে কোনো ভাইরাস জ্বর আমরা বলি না, চিকিৎসা করলে 7 দিন, না করলে 1 সপ্তাহ। তো এই সময়ে সবচেয়ে বড় হলো বাচ্চার জ্বরটা কমানো প্যারাসিটামল এবং গা মোচার মাধ্যমে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর জ্বর না হওয়ার জন্য কি করবেন? না হওয়ার জন্য আপনার চারদিক, বিশেষ করে ঘরের ভিতর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং কোনো রকম জলাবদ্ধতা, বিশেষ করে ঘটি বাটিতে, গাছের ফুলের বাগানে, টপে, বালতিতে ঢাকনা ছাড়া, ইভেন কি কমোড যেটা ইউজ না করে সেটাও, অর্থাৎ জমানো পানি যেন না থাকে। কারণ এই যে ভাইরাস জনিত এখনকার এই সময়ের যে রোগ বললাম, ডেঙ্গু বা চিকুনগুনিয়া, সেটা এডিস নামক একটা মশার মাধ্যমে ট্রান্সমিট হয়। এটা মানুষ থেকে মানুষে যাচ্ছে না, কামড় দিলে তারপর সেটা ট্রান্সমিট, একজন আক্রান্ত মানুষের থেকে আরেকজন আক্রান্তকে মশার মাধ্যমে সেটা ট্রান্সমিট হচ্ছে। তো সেদিকে খেয়াল রাখতে হবে যাতে মশার প্রজননটা, মশার বৃদ্ধিটা আমরা প্রিভেন্ট করতে পারি। ম্যাডাম, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুটি তো মশাবাহিত রোগ, এই দুটির মধ্যে আমরা কিভাবে আসলে পার্থক্য করতে পারি? এই পার্থক্যটা অনেক ক্ষেত্রে পার্থক্য করাটা খুবই একটু অসুবিধা হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু লক্ষণ দেখে আমরা বুঝতে পারি এটা কি ডেঙ্গু জ্বর নাকি চিকুনগুনিয়া জ্বর। দুটাই এডিস মশা দিয়ে ট্রান্সমিট হয় এবং মশার মাধ্যমে হয়, দুটাতেই জ্বর আসে। তো ডেঙ্গুতে যে জ্বরটা হয় সেটা সাধারণত 3-4 দিনে পরে এটা কমে যায়, এটা 3-4 দিন পরেই কমে যায়। তারপরে যখন কমে যায় তখনই আসলে রোগের যে সাইড ইফেক্ট বা রোগের যে লক্ষণগুলা জ্বরের পরে, ডেঙ্গু জ্বরে সেটাই বেশি প্রতিবাদ হয়, বেশি দেখা যায়। যেমন 3 দিন পরে জ্বর কমে গেল, মনে হচ্ছে জ্বর চলে গেল, আমার বাচ্চা বোধহয় ভালো হয়ে গেল। আসলে তা না, জটিলতা ডেঙ্গু রোগের দেখা যায় জ্বর কমার পরে। কারণ এখানে অনেক ক্ষেত্রে প্লেটলেট কমে যায়, সারা শরীরে রেশ আসতে পারে, যেই রেশটা চিকুনগুনিয়াতেও আসতে পারে। কিন্তু চিকুনগুনিয়াতে ব্লিডিং হয় না, মানে রক্তক্ষরণ হয় না অন্য কোনো জায়গা থেকে। এখানে রক্তক্ষরণ হতে পারে, রক্তের একটা প্লেটলেট নামক বা কণিকা থাকে, সেটার কারণে, কমে যাওয়ার কারণে অনেক ক্ষেত্রে ব্লিডিং হতে পারে। চিকুনগুনিয়াতে জ্বরের সাথে প্রচণ্ড শরীর ব্যথা হয় এবং পার্টিকুলারলি যেটা হয় পায়ে ব্যথা, গিড়াই গিড়াই ব্যথা, যেটা সাধারণত মাথা ব্যথা হয় ডেঙ্গু জ্বরে, কিন্তু জয়েন্টে ব্যথা বা গিড়াই ব্যথা সেটা অনেক ক্ষেত্রেই কম হয়। আর চিকুনগুনিয়ার জ্বরটা 5-7 দিনও থাকতে পারে এবং এরপরে এই যে গিড়া ব্যথা হলো বা জয়েন্ট পেইন হলো সেটা দীর্ঘস্থায়ী অনেক দিন পর্যন্ত থাকতে পারে। আর ডেঙ্গু জ্বরে আমরা গত বেশ কিছু বছর ধরে ডেঙ্গু জ্বরটা শুনে এসেছি, যখনই জ্বর কমে যায় অনেক সময় রুগী খুব নেতিয়ে পড়ে, বিশেষ করে বাচ্চারা, কারণ তাদের ব্লাড প্রেশার কমে যেতে পারে, তাদের শরীরের যে রক্তের ফ্লো সেটা কমে যেতে পারে, অনেক ক্ষেত্রে ফুসফুসে, পেটের চামড়ার নিচে পানি জমতে পারে, সেই কারণে খুব তাড়াতাড়ি কিন্তু নেতিয়ে পড়ে। আর চিকুনগুনিয়াতে ব্যথা ছাড়া, ইনিশিয়াল জ্বর ছাড়া ওই নেতিয়ে পড়া জিনিসটা অনেক কম থাকে সেটা। আর রক্তক্ষরণ যেটা হয় সেটা সাধারণত সবার ক্ষেত্রে না, যাদের প্লেটলেট অনেক কমে যায়, যারা অনেক বেশি জটিলতায় ভুগে, তাদের ক্ষেত্রে অনেক বেশি হয়। জি ম্যাডাম, ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার বিষয় একটু জানতে চাচ্ছি। আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একদিন, প্রথম দিনই জ্বর 103-4 এবং অভিভাবকরা খুব অস্থির হয়ে যান, তারা চিকিৎসকের কাছে যান, চিকিৎসকরাও সাথে সাথে টেস্ট লিখে দিচ্ছেন। আসলে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার এই পরীক্ষাগুলো কোন সময়ে করতে হয়, এই বিষয়ে একটু সঠিক নির্দেশনাটা কি? একদম একদম
আমরা সাধারণত ডেঙ্গুতে দুই ধরনের টেস্ট করি, একটাকে বলে অ্যান্টিজেন টেস্ট, একটা হলো অ্যান্টিবডি টেস্ট। এই অ্যান্টিজেন টেস্টটা সবচেয়ে সেন্সিটিভ হলো প্রথম 3 দিনের মধ্যে, অনেক সময় 4 দিন থেকে 5 দিন পর্যন্ত পাওয়া যেতে পারে। তো ফার্স্ট 3 ডেজ হলো সবচেয়ে সেন্সিটিভ, যেটাকে আমরা বলি ডেঙ্গু অ্যান্টিজেন টেস্ট, যেটা বহুল পরিচিত NS1 অ্যান্টিজেন। অনেক ক্ষেত্রেই সেটা পজিটিভ আসে। তবে যদি সাইন সিমটম আসে থাকে, তার অনেক জ্বর, তার ফ্রন্টাল হেডেক বা মাথায় প্রচণ্ড ব্যথা, তার রেশ আসছে, তার ব্লাড প্রেশার, পালস এগুলো স্টেবল না, সে খুব নেতিয়ে পড়ছে, অনেক সময় ডায়রিয়া, বমি, পেটে ব্যথা, তার সাথে আমরা শুধু ডেঙ্গু অ্যান্টিজেনের বাইরেও একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করি। সেই কমপ্লিট ব্লাড কাউন্টে যদি দেখা যায় যে ইনিশিয়াল স্টেজে টোটাল কাউন্ট অফ WBC কম, সাধারণত 5,000-এর বেশি থাকে, এদের ক্ষেত্রে অনেক সময় 3,000, 2,000, ইভেন 1,000 পর্যন্ত নেমে আসে। NS1 অ্যান্টিজেন পজিটিভ হোক বা নেগেটিভ হোক, এই রকম তার ক্লিনিক্যাল সাইন সিমটম সাথে যদি আমি WBC কাউন্টটা ইনিশিয়াল স্টেজে অনেক কম পাই, তাহলে আমাদেরকে সাসপেক্ট করতে হবে এটা ডেঙ্গু হতে পারে। আরেকটা ডেঙ্গুর টেস্ট হচ্ছে পরবর্তীতে, সেটা হলো 6 দিনের পরে, 6 দিনের পরে অথবা 6 ডে এবং অনওয়ার্ডস, যদি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে যদি আমরা করি অ্যান্টিবডি এগেনস্ট ডেঙ্গু, আমরা বলি অ্যান্টি ডেঙ্গু অ্যান্টিবডি, যেটা সেটা পজিটিভ আসতে পারে। তার সাথে এই যে 3 দিনের পরে জ্বরটা কমে গেল, বাচ্চার কন্ডিশনের উপর নির্ভর করে সাথে আমাদেরকে CBC টেস্ট, হেমাটোক্রিট এগুলিও করতে হবে। কারণ একটা হলো ডেঙ্গু কনফার্ম করা, আর একটা হলো জটিলতা দেখা। এই টেস্টগুলো অবশ্যই করতে হবে, করে বাচ্চার কন্ডিশন বুঝে ঘরে রাখা যাবে নাকি হসপিটালাইজড করতে হবে সেই ডিসিশনটা নিতে হবে। জি ম্যাডাম, আরেকটা জিনিস আমরা যেটা জানি যে ডেঙ্গু রোগীর ক্ষেত্রে প্লেটলেট কাউন্ট, এটা নিয়ে অভিভাবক হতে ডাক্তার সবার মধ্যে একটা অস্থিরতা কাজ করে। বিশেষ করে অভিভাবকরা প্রতিদিন এই পরীক্ষাটি করতে চান বা তারা বেশ অস্থির হয়ে যান, প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে। এই বিষয়ে আসলে মানে সরকার থেকে কি নির্দেশনা বা আপনারা চিকিৎসকরা কি বলেন এই প্লেটলেট কাউন্ট নিয়ে? ধন্যবাদ। এরকম একটা আসলে এটা খুবই সেনসিটিভ ইস্যু। একটা সময় ছিল আমরা যখন 2000 সালের দিকে, 1998-99 সালের দিকে প্রথম যখন ডেঙ্গু একদম মহামারীর মতো করে এখানে দেখা দিয়েছিল, তখন একদম প্লেটলেট দেওয়া, প্লেটলেটের জন্য মেশিন কোথায় পাওয়া যাবে, কয়জন ডোনার লাগবে। কিন্তু পরবর্তীতে আমাদের রিসার্চে দেখা গেলো যে প্লেটলেট না দেওয়াই ভালো এবং অনেক ক্ষেত্রে লাগে না। আমরা এমনও দেখেছি 10,000 প্লেটলেট কাউন্ট, যদি কোনো ব্লিডিং না থাকে কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। এখানে আমাদের মেন জিনিস হলো, এটা অভিভাবকদেরও জানা উচিত এবং আমরা চিকিৎসকরা যারা এসব নিয়ে কাজ করি নিশ্চয়ই আমরা জানি, এখন প্লেটলেট ট্রান্সফিউশন দেওয়া ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো প্রয়োজন পড়ে না, যদি প্লেটলেটের কারণে বেশি ব্লিডিং না হয়। তার পরিবর্তে বাচ্চাদের মুখে খাওয়া যদি সে স্টেবল থাকে, লিকুইড খাওয়ার স্যালাইন, ডাবের পানি, শরবত, ফলের রস, নর্মাল খাবারের পাশাপাশি। এছাড়া যখনই দেখা যাবে যে তার ব্লাড প্রেশার কমে গেছে বা অন্য কোনো, আমরা ডাক্তারি ভাষায় যেটা বলি হিমোডাইনামিক আনস্টেবিলিটি, তখন আমরা তাদেরকে অ্যাডমিশন দিয়ে তার অবস্থা অনুযায়ী মনিটর করে, তার ব্লাড প্রেশার, পালস এগুলি মনিটর করে তাদেরকে আমরা বলি যে আইসোটনিক ফ্লুইড, যেটা নর্মাল স্যালাইন বা ডেক্সট্রান, এবং অনেক সময় প্রয়োজনে একেবারে সিভিয়ার হলে আমরা অ্যালবুমিন দিই অথবা হোল ব্লাড দিই, যদি 1%-ও প্রয়োজন পড়ে না। সুতরাং এটাই ইনফারেন্স হচ্ছে, প্লেটলেট কমতি নিয়ে উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। যদি সিভিয়ার ব্লিডিং হয় তাহলে ডাক্তারই ডিসিশন নিবে তাকে কি প্লেটলেট দিবে না হোল ব্লাড দিবে নাকি তাকে অন্য ফ্লুইড রিপ্লেসমেন্ট দিবে, যেটা ভলিউম এক্সপান্ডার বলি আমরা। জি ম্যাডাম, ডেঙ্গু রোগীর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় অভিভাবকরা মানে সচেতনভাবেই হোক খুব তাড়াতাড়ি রোগী ডেঙ্গু শনাক্ত হলে সাথে সাথে হসপিটালাইজ করতে চায়। আসলে ডেঙ্গু রোগীর ক্ষেত্রে কোন প্রেক্ষিতে হসপিটালাইজ হওয়া বাঞ্ছনীয়? না, এই ব্যাপারে আসলে তো ডেঙ্গুর একটা সময় এত ভয়াবহ অবস্থা ছিল, অনেকেই ডেঙ্গুর দেরিতে আনার জন্য অনেক প্রাণ চলে গেছে, সেটা শিশুদের হোক বা অ্যাডাল্টের হোক। ডেঙ্গু জ্বর একটা সাধারণ ভাইরাস জ্বর, অনেক ক্ষেত্রেই এটা কিন্তু ঘরে পরিচর্যা করলে ঠিক হয়ে যায়। তবে হ্যাঁ, যদি দেখা যায় যে শিশুটি খাচ্ছে না,
শিশুটি কেমন জানি নেতিয়ে পড়ছে, তার প্রস্রাব কম হচ্ছে, অনেক ক্ষেত্রে সাথে যদি ডায়রিয়া বমি থাকে অথবা শ্বাসকষ্ট থাকে, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি তার পেট ফুলে যাচ্ছে, পায়ে পানি চলে আসছে, এইরকম যদি হয়, অর্থাৎ নর্মাল থেকে তার যদি কোনো রকম ডেভিয়েশন হয়, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া উচিত। এমন না যে জ্বর কমে গেছে আমি খুশি, অনেক ক্ষেত্রে দেখা যায় জ্বর কমে গেছে বলে খুশি হয়ে ঘরে রেখে দেয়, এই বাচ্চা কম খাচ্ছে ওই জন্য প্রস্রাব কম হচ্ছে, সেটা ঠিক না। যদি দেখেন কম খাচ্ছে অবশ্যই সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি করুন। জি, ধন্যবাদ ম্যাডাম। একজন দর্শক যুক্ত আছেন আমাদের সঙ্গে। সুপ্রিয় দর্শক, আপনার শিশুর বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার একজন ভাগ্নি, ওর বয়স হচ্ছে 4 বছর 3 মাস। জি। ও হচ্ছে যে এই 7-8 দিন আগে জ্বর হয়েছিল, কিন্তু আবার 2 দিন পরে ওর যখন একটা ওষুধ খাওয়াইলো তখন আবার ঠিক হয়ে গেছে, কিন্তু এই কালকে থেকে আবার রাত্রে থেকে জ্বর। তো আমরা এখন কি করবো? এটা কি জ্বরের উনার জ্বরের সাথে আর কি কি অসুবিধা আছে? জ্বর যখন ছিল তখন 102, 101 এরকম ছিল। জি ম্যাডাম, আর কিছু হ্যাঁ। জিজ্ঞেস করতে চান হ্যাঁ, আপনি? জ্বরের সাথে আর কোনো অসুবিধা আছে কিনা? না, ও ক্ষুধা মন্দা মানে খেতে চায় না। জ্বর হইলে তখন জ্বর হয়। কোনো কাশি সর্দি এরকম না কিছু না, আছে? কাশি সর্দি নাই, শুধু জ্বর। আর হচ্ছে জ্বর হইলে তখন হচ্ছে যে খেতে চায় না। প্রস্রাব করতে কোনো অসুবিধা হয় বা পেটে না না, ব্যথা আছে? প্রস্রাব পায়খানা ঠিক আছে, প্রস্রাব পায়খানা ঠিক আছে, কিন্তু জ্বরটা ভালো হয়ে গেছে। ভালো হয়ে যাওয়ার পর আবার 3-4 দিন পরে আবার শুরু হয়েছে জ্বর। এটা আসলে জ্বরের জন্য আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল, যেটা আমরা ডিফারেন্ট নামে পাওয়া যায় মার্কেটে, সেটা তো অবশ্যই দিবেন। তবে যেহেতু তার জ্বরটা পরে পরে আসছে, তাকে অবশ্যই নিকটস্থ একটা হাসপাতালে বা একজন শিশু ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এখন বর্তমান সময়ে ভাইরাস জ্বর হচ্ছে বলে আমরা চুপ করে থাকতে হবে না। আমাদের দেশে কিন্তু সারা বছর ব্যাপী টাইফয়েড নামক জ্বরে আক্রান্ত হয় অনেক শিশুরাই। প্রস্রাবে ইনফেকশন থাকতে পারে, যেগুলির কারণে জ্বর অনেক সময় 7 দিনেরও বেশি থাকতে পারে, অথবা সাময়িক ওষুধ খাওয়ালো, সেটা ওই রোগের জন্য ঠিক হয় নাই, আবার চলে আসতে পারে। তো কারণ টাইফয়েডও একটা পানিবাহিত রোগ। বর্তমান বর্ষাকালে অনেক সময় বিশুদ্ধ পানি বা কোথায় থাকে সেটা যদি না হয়, অথবা বাইরের থেকে যদি কিছু খায়, টাইফয়েডের জারঙ্গে টাইফয়েডও হতে পারে। তবে সেটা অবশ্যই ডাক্তার দেখিয়ে টেস্ট করে এবং তারকে এক্সামিন করে তারপর ডিসিশন নিতে হবে। আপাতত আপনি শুধু প্যারাসিটামল দেন, আপনার যেখানেই বাসা আপনি ডাক্তারের পরামর্শ নিন, পরীক্ষা নিরীক্ষা দেখে করে তারপরে এটাকে টাইফয়েড আছে কি নাই, অথবা প্রস্রাবে কোনো ইনফেকশন আছে কি নাই, অ্যান্টিবায়োটিক লাগবে কি না, সেটা করবেন। এখানে আমি একটা কথা বলতে চাই, আমাদের অনেকেই, আমরা যাদের প্রেসক্রিপশন পাই, এইরকম জ্বর হলে নিকটস্থ ফার্মেসিতে চলে যায়, গিয়ে হ্যাঁ বারবারে জ্বর আসছে, ফার্মেসিওয়ালারা কী করে, ডিউ রেসপেক্ট অল ফার্মাসিস্টের প্রতি, আমাদের ফার্মেসিতেও আসলে ফার্মাসিস্ট থাকে না, যে কোনো দোকানদার আমাদের দেশে ওষুধ বিক্রি করতে পারে, ওনারা নেন এটা অ্যান্টিবায়োটিক খান। বাবা মারও ডাক্তারের কাছে না গিয়ে অনেক ক্ষেত্রে এখানে চলে যায়, অ্যান্টিবায়োটিক খাওয়ায়। এইভাবে কারো কোনো বাচ্চাকে আপনারা দোকান থেকে এনে কখনো জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না। এখন আমাদের দেশের হাসপাতাল হাতের নাগালে, ইউনিয়ন সাব সেন্টার, হেলথ কমপ্লেক্স সব জায়গায় আছে, অথবা আপনার যাকে পছন্দ আপনার বাড়ির কাছের একজন এমবিবিএস ডাক্তারকে হলেও দেখাবেন। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া শিশুদের কখনো অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না, কারণ পরবর্তীতে দেখা যায় সাধারণ অ্যান্টিবায়োটিকে আর রোগের নির্মূল করা যায় না, রেজিস্ট্যান্ট ডেভেলপ করে। জি, ধন্যবাদ ম্যাডাম। আরও একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার শিশুর বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। জি, আমার নাতনির বয়স 27 ডেজ। তো ওর 27 দিন। ওর এখনো নাভিটা পড়েনি। আমি কিছু জানতে চাইছিলাম ডক্টরের কাছে। 27 দিন বয়স, নাভি পড়ে নাই? জি, এই তো জি, আমি ওনাকে দেখিয়েছি, বা সোনামুখী ম্যাডামকে দেখিয়েছিলাম। উনি একটা মেরন একটা অয়েন্টমেন্ট কিছু পড়ে নাই। ওইটা কি শুকনা আছে না কোনো ঘা আছে চারদিকে? না, কোনো কিছুই নাই, এমনি শুকনা একদম কিছু নাই। তাহলে আপনি মলমটা লাগিয়ে ভিজিয়ে দিন, আপনি 2 থেকে 3 সপ্তাহ লাগান। যদি কোনো গন্ধ না থাকে, চারপাশে লাল না থাকে, পেট ফুলা না থাকে, ভালো করে যদি দুধ খাই, কোনো অসুবিধা নেই। আপনি 2 সপ্তাহ লাগানোর পরও যদি না কমে, না পড়ে, তাহলে একটু দেখিয়ে নেবেন।
জি শুধু খেয়াল রাখবেন কোনো গন্ধযুক্ত ডিসচার্জ বা পুঁজ আসে কিনা, লাল হয় কিনা, পেট ফাঁপে কিনা। ম্যাডাম, জ্বর নিয়ে আমরা বলছিলাম, ডেঙ্গু, চিকুনগুনিয়া, এছাড়াও অন্যান্য কি কি ধরনের জ্বর সাধারণত শিশুদের হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে কি কি করণীয়? আচ্ছা, আমরা চিকুনগুনিয়াটা সম্পর্কে একটু বলি। ডেঙ্গু নিয়ে বলেছিলাম। জি। চিকুনগুনিয়া তো খুব হাই ফিভার হয়, 103, 4, 5, সাথে গিরা ব্যথা, রেশ আসতে পারে অনেক ক্ষেত্রে। এটার শুধু সিমটোমেটিক ম্যানেজমেন্ট, কারণ এখানে ব্লাড কাউন্ট বা প্লেটলেট কাউন্ট তেমন কোনো পরিবর্তন হয় না ডেঙ্গু জ্বরের মতো। পেশেন্টের একদম জটিলতা বলতে তার জয়েন্টের যে ব্যথা সেটা অনেক দিন থাকতে পারে, সেটা অনেক ক্ষেত্রে থাকতে পারে। যদি দেখা যায় যে 2 সপ্তাহেরও বেশি গিরা ব্যথা, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাছাড়া সিমটোমেটিক আমরা বলি, জ্বরের সময় আপনি 6 ঘন্টা পর পর প্যারাসিটামল দিন। আবার অনেকের আছে 105-6 জ্বর, আমি ওষুধ মুখে খাওয়াবো নাকি পায়খানার রাস্তা দিয়ে সাপোজিটরি দিব। বাচ্চা যদি মুখে খেতে পারে অবশ্যই মুখে দিবেন, সাপোজিটরি দেওয়ার দরকার নাই। পাশাপাশি গা মুছে দেওয়া, লিকুইড খাওয়ানো, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। স্বাভাবিক খাবার দিতে হবে। তো শুধু যে ডেঙ্গু বা চিকুনগুনিয়া দিয়ে এখন জ্বর হচ্ছে তাই না, সাথে কিন্তু আমাদের ফ্লু, যেটাকে আমরা আসবো, একজন দর্শক যুক্ত আছেন। জি, সুপ্রিয় দর্শক, আপনার শিশুর বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। স্যার, আমার বাচ্চার বয়স হচ্ছে 3.5 বছর প্লাস। এখন আমার বাচ্চার সমস্যা হচ্ছে ও একটু অটিজমের প্রবলেম আছে। এখন কিছুদিন আগে ম্যাডামকে দেখেছিলাম, একটা সিরাপ দিছে, 8 ফোঁটা করে খাওয়াইতে বলছে, 8 ফোঁটা করে 3 সপ্তাহ খাওয়াইতে বলছে। এরপর আবার এই 4 ফোঁটা করে সকালে খাওয়াইতে বলছে, সকালে আর রাতে। এখন আমার বাচ্চা হচ্ছে 10 মিনিট পর পর প্রস্রাব করে, মাঝে মাঝে দেখা যায় যে 10 মিনিট পর পর সারাদিনেই করতে থাকে। জি, কি ওষুধ খাওয়াইছো? জি, কি ওষুধের নামটা একটু? একটা ওএমজি একটা ক্যাপসুল দিতে ওকে, ভিটামিন ওএমজি একটা ভিটামিন ক্যাপসুল দিছিল, ডেইলি একটা করে রাতে। আরো একটি ওষুধের নাম বলেছিলেন আচ্ছা, আপনি? ঠিক আছে। ভিটামিনের জন্য তো কখনো প্রস্রাবের সমস্যা হবে না। জি, হ্যাঁ, যদি আপনার বাচ্চা ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? আমার ছেলে বাচ্চা। আপনি প্রস্রাব করার সময় আগে দেখুন প্রস্রাবের মুখটা কোনো ফুলে যায় কিনা। কেমন? প্রস্রাব করার সময় সামনে যে চামড়া আছে ওটা কোনো ফুলে যায় কিনা। আর বারে বারে প্রস্রাব করলে অবশ্যই প্রস্রাবটা একটু পরীক্ষা করাতে হবে কোনো ইনফেকশন আছে কিনা, কারণ কোনো ভিটামিনের জন্য কখনো বারে বারে প্রস্রাব হবে না। আচ্ছা, ঠিক আছে। ছেলেটি অটিজমে আক্রান্ত। হ্যাঁ, ছেলেটি অটিজমে আক্রান্ত। ওইটার জন্য অনেক সময় বাচ্চারা বারে বারে প্রস্রাব করে, তাদের যে সাইকোলজিক্যাল, সাধারণ বাচ্চা কোনো কিছু নাই, এই বারে বারে বাথরুমে যায়। আর যদি তার এই যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে, তার স্নায়বিক অসুবিধা আছে, তাদের ক্ষেত্রেও অনেক সময় ওরা যে কমপ্লিট করে পেশাব করবে ওইটাও জানা। আপনি পানি খাওয়ান, যদি প্রস্রাবের রংটা খুব গাঢ় হয়, পরিষ্কার না হয়ে বেশি কম পরিমাণে পেশাব করে, প্রস্রাবটা পরীক্ষা করে রিপোর্টটা দেখায় নেবেন। এটাকে আপাতত একটা রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, অন্ততপক্ষে এই জিনিসটা করে প্রয়োজনে দেখায় নেবেন। আর ওকে ট্রেনিং দিতে হবে, টয়লেট ট্রেনিং, যাতে প্রস্রাব পায়খানাগুলি কমপ্লিট করে ধরে রেখে দাঁড় করিয়ে করাতে হবে, যেহেতু তার অটিজমের সমস্যা আছে। জি ম্যাডাম, আপনি চিকুনগুনিয়া নিয়ে বলছিলেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তো আমরা প্যারাসিটামল দিব। জ্বরের সময়ে লিকুইড খাবার, সাধারণ খাবার সেটা চলবে। এবং 2 বছরের কম বয়সে যদি বাচ্চারা হয় তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই বুকের দুধ চালিয়ে যাব 6 মাসের পর থেকে অন্যান্য পাশাপাশি। আরেকটা জিনিস, চিকুনগুনিয়া এবং ডেঙ্গুতে অনেক সময় চোখটা অসম্ভব লাল হয়ে যায়, চোখের ভিতরে কনজাংটিভা। তো অনেক হাই ফিভারে যদি দেখা যায় যে এরকম চোখ লাল হয়ে গেছে অন্যান্য উপসর্গের সাথে, তা আমরা সাসপেক্ট করি হয় চিকুনগুনিয়া হবে অথবা ডেঙ্গু হতে পারে। এই ছাড়াও আমাদের দেশে প্রায় সিজনাল ভাইরাসের অন্যান্য রোগগুলি হয়ে থাকে, বিশেষ করে সর্দি কাশি, ঠান্ডা, ফ্লু যেটা বলে। জি সেটা ম্যাডাম, আমরা আসবো আবার আলোচনায়। জি, সুপ্রিয় দর্শক, আপনার শিশুর বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। যে আমার বাচ্চাটার ওই মাথার হাড় জোড়া লেগে গেছিল, তো পরে অপারেশন হয়েছে। অপারেশন হওয়ার পরে এখন বাচ্চা দেখতেছি যে ঘুমানোর সময় মুখ খুলে, মানে মুখ দিয়ে নিঃশ্বাস নেয়। এখন এটা কোনো সমস্যা? বয়সটি জানাবেন? মেবি 20 মাস 2 বছর। কি অপারেশন হয়েছে?
ক্রোনোয়াক্রাইনোসাইটিস, ওই যে মাথার হাড় জোড়া লেগে গেছে। মাথার জন্ম হাড় হওয়ার জোড়া পরে। লেগেছিল, ওটার অপারেশন ওটা কি হয়েছে? মাথা থেকে Sinusitis। পেট পর্যন্ত একটা টিউব দিয়েছে? না 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 না, এখন নরমালি বাচ্চা নরমালি আছে, স্বাভাবিক। না, কিন্তু অপারেশনটি কি হয়েছিল সেই সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছিলাম। ওই অপারেশন হচ্ছে ক্রোনোয়াক্রাইনোসাইটিস, একটা সিমটম রোগ ছিল। ক্রেনিওসাইটিস। ক্রেনিওসাইনোস্টোসিস। আচ্ছা ঠিক আছে, Craniosynostosis। হান্ডি জি, জি, জোড়া জি। লাগানো ছিল, ওটার জন্য ইয়া জি হয়েছে। জি জি হ্যাঁ, জি। তো এটা যদি operation বাচ্চা করার পর যদি এখন হা বাচ্চা করে normally শ্বাস আছে। নেই, আপনি এমনিতেই একটু উঁচা করে কাত করে শোয়াবেন, মাথাটা একটু জি, উঁচা জি। করে, নাকের মধ্যে একটু জি। নটসল ড্রপ দিয়ে নাকটা পরিষ্কার করে দিবেন। আর আচ্ছা। এরপরও যদি তার শ্বাসকষ্ট হয় বা কোনো অসুবিধা হয়, জি। অবশ্যই তো ডাক্তার দেখাতে হবে। জি। আর ক্রেনিওসাইনোস্টোসিস, ওর বয়সটা কত বললেন? 20 মাস। 2 বছর। 20 মাস। সে কি 2 হাঁটতে বছর পারে? কাছাকাছি। জি জি, হাঁটতে পারে, কথা চলতে বলে? পারে, কথা বলতে পারে। হ্যাঁ, এভরিথিং ওকে। জি, কথা ঠিক বলে আছে। হাঁটতে পারে। তাহলে আপাতত আমি এখান থেকে বলতে পারবো যে আপনি নাকটা পরিষ্কার রাখবেন, আর ঘরের মধ্যে যাতে কোনো রকম ধোঁয়া না থাকে, মশার কয়েল, স্প্রেডোজেল, বিড়ি সিগারেটের ধোঁয়া, রান্নাঘরের ধোঁয়া, এগুলি যাতে বাচ্চার নাকে না ঢুকে সেই ব্যবস্থা করবেন। এরপরও যদি হা করে ঘুমায়, আপনি ডাক্তার দেখাবেন, কারণ আমাদের গলার মধ্যে আমরা টনসিল একটা শব্দ শুনি, ঠিক একইভাবে নাকের পিছনে একটা টনসিলের মতো গ্ল্যান্ড থাকে, যেটাকে বলে এডিনয়েড। অনেক বাচ্চার ক্ষেত্রে, বিশেষ করে বারে বারে সর্দি কাশি হলে, অ্যালার্জির কারণে, ডাস্টের কারণে এই গ্ল্যান্ডগুলো ফুলে যায়। ফুলে গেলে বাচ্চা রাত্রে হা করে ঘুমায়, কারণ নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে না, তখন সমস্যা হয়। তো সেটা একটা এক্সরে করে দেখতে হয়। এমনি এক্সরে করার কোনো দরকার নাই, আপনি আপনার শিশুর ডাক্তারকে বলবেন, উনি যদি প্রয়োজন মনে করে দেখে তাহলে পরামর্শ দিবে এবং সেই মতো ব্যবস্থা নিতে হবে। জি, ঠিক ধন্যবাদ আছে? ম্যাডাম। জি, সম্ভবত আরো একজন দর্শক যুক্ত আছেন। জি, সুপ্রিয় দর্শক, আপনার শিশুর বয়স এবং সমস্যার কথা জানেন। স্যার, আমার বাচ্চার বয়স হচ্ছে 5 বছর প্লাস। জি। ও গেটের বাইরে যাওয়ার পরে কুকুরে কামড় দিছে, পিছনে মাথার দিকে কুকুরে কামড় দিছিল, আর সামনে নাভির দিকে বাম দিকে আঁচড় দিছিল। এবং আমরা তাৎক্ষণিক এখানে উপস্থিত ছিলাম না, বোধহয় মাথার মধ্যে আঘাত পাইছে। আমরা সঠিক না মাথার মধ্যে কুকুরে কামড় নাকি পরে আঘাত পাইছে। আমরা সদর হাসপাতালে নেওয়ার পরে ইনজেকশন দেওয়া হয়েছে, IDRB 3 ডোজ দেওয়া হয়েছে, RIG দেওয়া হয়েছে, এবং বেক্সিডেট মনে হয় এটা দেওয়া হয়েছে, এবং একটা অ্যান্টিবায়োটিকও দেওয়া হয়েছে, মুস্তালিন। এখন আমরা একটু টেনশন আছি, মাথারটা কি কুকুরে কামড় নাকি অন্য কিছু। তার জন্য আমি কি সাজেস্ট করতে আচ্ছা, পারি স্যার? কোনো জি, ডাক্তার দেখাবো? আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, ম্যাডাম পরামর্শ আচ্ছা, দিচ্ছেন। আপনার কাছে যেটা শুনলাম সেটা কুকুরের কামড় হলো, কিন্তু আপনাদের ব্যবস্থাপত্র দিয়েছে, আর যেটা পড়ে গিয়ে আঘাত পেল সে অ্যান্টিবায়োটিক দিয়েছে। সুতরাং আপনার অডিট হওয়ার কোনো কারণ নেই। আপনি শুধু খেয়াল রাখবেন আপনার বাচ্চার মধ্যে কোনো কিছু খেতে বা গিলতে কোনো অসুবিধা হয় কিনা, আর যেখানে আপনার বাচ্চার মাথায় আঘাত পেয়েছে ওখানে কোনো পুঁজ বা ইনফেকশন আছে কিনা। আপনার বাচ্চার আচরণ যদি ঠিক থাকে, শ্বাসকষ্ট যদি না হয়, পানি জাতীয় কিছু গিলতে যদি কোনো অসুবিধা না হয়, আপনার ভয় পাওয়ার কিছু নাই। আর মাথার ভিতরে যদি বেশি আঘাত পায় তাহলে অনেক সময় বাচ্চারা বমি করে, অজ্ঞান হয়। তো ওই রকম কিছু যদি না থাকে আপনি একদম নিশ্চিন্ত থাকুন। আর যদি বমি হয়, জ্বর চলে আসে, অথবা কোনো তার সেন্স যদি কোনো সময় অজ্ঞানের মতো কিছু হয়, সাথে সাথে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। জি, যেটা আমরা আগে জি। আলোচনা করছিলাম জি। যে ফ্লু হতে পারে। তো ফ্লুটা কেমন হয়, বাচ্চা ইউজুয়ালি অনেক সময় ভালো, তেমন কোনো অসুবিধা নাই, নাক দিয়ে একটু পানি পড়ছে, লো গ্রেড একটু হালকা হালকা জ্বর, সর্দি, কাশি। তো অনেক সময় এই জ্বর, সর্দি, কাশি থেকে অনেক সময় কিন্তু শ্বাসকষ্ট হয়ে যায়, যেটা অনেকটা হাঁপানির মতো, বিশেষ করে যারা 1 বছরের বড়। কারণ আমাদের পরিবেশে যে ধুলাবালি সেটা Dust। কিন্তু অনেক বেশি, ডাস্ট কিন্তু অনেক বেশি, আর আমাদের হিউমিডিটিটাও অনেক হাই। তো সেই জন্য সাধারণ সর্দি কাশি তার থেকে অনেক সময় শ্বাসকষ্ট হয়। তো সাধারণ সর্দি কাশি হলে আপনি কি করবেন, দৌড়ে গিয়ে যেন অ্যান্টিবায়োটিক খাওয়ানো না হয়। আপনি বাচ্চাটার নাকটা বারে বারে পরিষ্কার করে দিন, ছোট বাচ্চা হলে। বড় বাচ্চা হলে তাকেও নাকটা পরিষ্কার করান, স্বাভাবিক খাবার দিন। জ্বর যদি 100 ডিগ্রির উপরে থাকে তাকে ওজন অনুযায়ী প্যারাসিটামল দিন 6 ঘন্টা পর পর। আর অনেক ক্ষেত্রে একটু অ্যান্টিহিস্টামিন, যদি একদম রানি নোজ হয় বয়স অনুপাতে, যেমন আমরা অনেক সময় হিস্টাসিন জাতীয় ওষুধ এগুলা দিই। আমি কোনো
ব্রেন বলতে চাচ্ছি না জি। কি, সেটা স্ট্রাসিন বা লোরাটিডিন বা যে কোনো ডেসলোরাটিন, একটা জি, এই সেটা জাতীয় আসলে অ্যান্টিহিস্টামিন। বাচ্চাদের হয় কি ওদের ওজন অনুপাতে ওষুধ দিতে হয় তো, জি, সেজন্য আমি মাত্রাটা আর বলতে পারছি না। আমরা জি। অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ নিকটস্থ একজন হাসপাতালের ডাক্তারকে দেখিয়ে খাওয়াই নিতে পারে। অনেক বাবা মারা জানো, হ্যাঁ আমার বাচ্চার ওষুধ হয়েছে, আমি ফেনাডিন দিয়েছি, ফেকজো দিয়েছি, এরকম বলে দিই। জি, তো সেটা ওজন অনুপাতে দিতে হবে। বারে বারে খাবার দিন, লিকুইড খাবারটা দিন, প্রস্রাবটা ঠিক আছে কিনা খেয়াল রাখুন, বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে। জি, হ্যাঁ, যারা ব্রেস্ট ফেড বেবি তারাও 24 ঘন্টায় 6 বারের বেশি পেশাব হচ্ছে কিনা, 6 মাসের পর হলে বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবার দিন। বাচ্চাদেরকে বসে খাওয়ানোর চেষ্টা, জি, শোয়ে শোয়ে যেন খাওয়ানো না হয়। জি, যখন 6 মাসের পর আমরা লিকুইড খাবার বা পানি সব দেই, ফলের রস দেই, সবগুলো জন্য বাটি চামচ দিয়ে গ্লাস দিয়ে খাওয়ানোর অভ্যাস করা হয়। ফিডার বোতল দিয়ে না দেওয়াই ভালো, কারণ একবার খাই একবার রাখে, ওখান থেকে বাচ্চাদের গলায় ইনফেকশন হয়ে যায়, টনসিল হয়ে যায়, ফেরিনজাইটিস হয়ে যায়, তখন কিন্তু অনেক হাই ফিভার হয়। অনেক সময় আমরা ফ্লু বলছি, কিন্তু এমনভাবে গলায় কাশি হয় যেমন বার্কিং কাপ, একদম হাই ফিভার, অনেক কষ্ট, বাচ্চার মুখ দিয়ে স্যালাইভা চলে আসে। এটা কিন্তু একটা ওয়ার্নিং সাইন যে খারাপ ইনফেকশন, অবশ্যই ডাক্তার দেখাতে হবে অথবা হাসপাতালে নিতে হবে। হ্যাঁ, জি, যেটা আমরা ডাক্তারি ভাষায় বলি অ্যাকিউট লেরিঙ্গো ট্রেকিও ব্রঙ্কাইটিস। কম হয় কিন্তু ওয়ার্নিং, সিভিয়ার হতে পারে, বাচ্চার শ্বাস নিতে কষ্ট হতে পারে। জি, এবং যেই কোনো অসুখের সময় যদি দেখা যায় যে বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে, কিভাবে বুঝবো আমরা? যদি 2 মাসের কম হয়, প্রতি মিনিটে যদি 60 বার বা তার বেশি শ্বাস কাশি হয়, দিয়ে শ্বাসকষ্ট হয়। হ্যাঁ 2 মাস থেকে 12 মাস পর্যন্ত তো 40 বার বা তার বেশি জি, মিনিটে হয়। জি ম্যাডাম, আমরা তাহলে- আসবো। আবার একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার শিশুর বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আমার মেয়ের বয়স 1 বছর হয়েছে, কিন্তু আমার মেয়ের বাম পাটা এখন হালকা একটু ব্যথা দেখা যাচ্ছে। এই সমস্যাটা আমি উপভোগ করতে জি, চাই। 1 বছর বয়স তার। পা বাঁকা। হ্যাঁ, হালকা পাটা ব্যথা, বাম পাটা। আপনার বাড়ি কোথায় মা? চট্টগ্রাম বলতেছি, আমি চট্টগ্রাম থেকে। পা বাঁকা হলো এখন বর্তমান সময়ে এটা ভিটামিন ডিফিসিয়েন্সির একটা অন্যতম সমস্যা। ভিটামিন ডি ডিফিসিয়েন্সি হলে, ঘাটতি হলে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এটা অপুষ্টিতে বা নিউট্রিশনাল অনেক কারণে আছে, তবে যেটা মেইনলি হচ্ছে সেটা হচ্ছে অপুষ্টিতে। এই ভিটামিন ডি এর যদি অভাব হয় তখন হাড্ডিতে ক্যালসিয়াম ডিপোজিশন কম হয়। হাড্ডি আমাদের শক্ত হয় কি দিয়ে? ক্যালসিয়াম দিয়ে। আর ডি কমতি হলে এটা বসতে পারে না হাড্ডিতে, একদম সাধারণ ভাষায় যেটা বলি। তাহলে কি হবে? বাচ্চা যখন দাঁড়ানো শিখবে, শরীরের ভারটা কোথায় যাচ্ছে? পায়ের দিকে। পায়ের উপরে। পায়ের হাড্ডিগুলো তো নরম, তখন কি হবে? পা আস্তে 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 কচি বাঁশের মতো বাঁকা হতে থাকে। এই যে মা বললেন ওনার বাচ্চার পা বাঁকা, ওনার বাচ্চাকে, এটা আমার মনে হয় ভিটামিন ডি ডিফিসিয়েন্সি, এবং রোগটাকে বলা হয় রিকেটস। এটা একটা অপুষ্টিজনিত ভিটামিন ডি এর অভাবে। এই ভিটামিন ডিটা পাওয়া যায় একটা হলো সূর্যের আলোতে, আরেকটা কিছু কিছু ফ্যাট জাতীয় খাবার, লিভার, লাল মাংস, এগুলোতে, দুধের তৈরি জিনিস সেগুলাতে। তো অনেক মায়েদেরও দেখা যায় যে ভিটামিন ডি এর অভাব, কারণ 2 বছর পর্যন্ত মায়ের দুধ খাবে, তো তাদের ক্ষেত্রে আরো বেশি কমতে হয় বাচ্চার ক্ষেত্রে। তো এখানে তাকে অবশ্যই ভিটামিন ডি দিতে হবে। আমি এই জায়গা থেকে, এই স্টুডিও থেকে তাকে কতটুকু ভিটামিন ডি দিতে হবে সেই প্রেসক্রিপশনটা এখন দিতে পারবো না, তবে বলবো যে আপনি আজকে পারলে আজকেই আপনার নিকটস্থ হাসপাতাল বা শিশু ডাক্তারকে দেখান। আজকে কালকের মধ্যে এটা রিকেটস, একটা ভিটামিন লাগবে, ভিটামিন ডি, আপনার বাচ্চার ওজন দেখে, এবং দুটো পরীক্ষা করাবে উনি, ব্লাডের টেস্ট এবং এক্সরে করে কনফার্ম করে তার মাত্রাটা নির্ধারণ করে আপনাকে চিকিৎসা নিতে হবে। এটা দেরি করবেন না, যত দেরি করবেন, বাচ্চা দাঁড়ানো শিখেছে, হাঁটা শিখলে এটা আরো বাঁকা হয়ে যাবে। এর পাশাপাশি আমার অ্যাডভাইসটা হবে, যখন রোদ উঠে বাচ্চাকে 10টা থেকে, সকাল 10টা থেকে দুপুর 3টার মধ্যে হাতে পায়ে এক্সপোজ করে একটু রোদ লাগাবেন। আর খাবারে তেল, মাছ, মাংস, ভাত তরকারির সাথে খিচুড়ি করে এগুলি খাওয়াবেন। এবং এখন আপনি চিকিৎসার জন্য ডাক্তার দেখিয়ে তার ব্যবস্থাপত্রটা নেবেন। জি, ধন্যবাদ ম্যাডাম। আমরা জ্বর নিয়ে বলছিলাম, আমি এই পর্যায়ে আপনার কাছে একটু জানতে চাইবো ফেব্রাইল কনভালশন বা জ্বরজনিত খিঁচুনি, এই একদম। সম্পর্কে একটু আপনার কাছে এবং জানতে চাইছি। ইদানিং কালে আমরা তাই পাচ্ছি, সেটা ডেঙ্গু জ্বর হোক, সেটা চিকনগুনিয়া হোক, বা সর্দি কাশি হোক, অথবা টাইফয়েড হোক, অথবা
আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া বা প্রস্রাবের ইনফেকশন, গলা ইনফেকশন, যেই কোনো কারণে এই 6 মাস থেকে 5 বছর কমপ্লিট বয়সীরা অনেক ক্ষেত্রে অ্যাবাউট 6-7% বাচ্চাদের অতিরিক্ত জ্বর হলে অথবা খুব তাড়াতাড়ি জ্বর হলে হঠাৎ করে খিঁচুনি চলে আসে। এটা ঘাবড়াবার কিছু নেই, তবে হ্যাঁ সচেতন হতে হবে। খিঁচুনি মানেই তো খারাপ। তবে এই যে সাধারণ বাচ্চাদের ফিব্রাইল সিজার মানে জ্বরের সাথে খিঁচুনি, এই জ্বরটা ব্রেনের ইনফেকশনের জন্য না, জি ম্যাডাম, অন্য জায়গার ইনফেকশন। আমরা আবার আসবো। সুপ্রিয় দর্শক, আপনার শিশুর বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার বাবুর বয়স 2.5 বছর। জি। কিন্তু মানে জ্বর আহে আর জ্বরের সাথে কাজ, ওষুধ খাওয়াইলে থামে, আবার কিছুদিন পরে পরে শুরু হয়। জি, জ্বর কাশি। জি। জ্বর কতদিন? জ্বর আজকে 4-5 দিনের উপর হয়ে গেছে। জি। আর কাশি কতদিন? জ্বরের 2-1 দিন পর থেকে এই কাশিটা শুরু হয়েছে। আচ্ছা, কোনো শ্বাসকষ্ট কি আছে? শ্বাসকষ্ট শুধু হয়েছে নাকে আচ্ছা। জমা থাকার পরে শ্বাসকষ্ট হালকা। জি, কোনো ওষুধ খাইয়েছেন কি? ওষুধ খাইয়েছি, আপনার ওই টটি আর জ্বরের জন্য রেনোভা সিরাপটা দিছিল আর একটা অ্যান্টিবায়োটিক দিছিল। জি। আচ্ছা ঠিক আছে, জি, আপনি তো আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, ম্যাডামের পরামর্শ শুনুন। হ্যাঁ, আপনি এই বাচ্চার সাধারণত একটা সর্দি ঠান্ডার জ্বর হলো 7 দিন থাকে, আর জ্বর কমার পরও অনেক সময় দেখা যায় যে 2 সপ্তাহ পর্যন্ত এটা থাকতে পারে। রেজিস্টার্ড ডাক্তার দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি কোর্সটা কমপ্লিট করুন। জ্বরের জন্য 6 ঘন্টা পর পর আপনাকে যে প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়েছে সেটা দেন, এবং কাশি থাকলে যদি বারে বারে কাশি হয়, আমরা বেশি কাশি হলে সলবুটামল জাতীয় ওষুধ ডাক্তারকে বলে তার ওজন অনুযায়ী 3 বেলা করে খাওয়াবেন। যদি বারে বারে কাশি হয় নাকটা পরিষ্কার করে দিবেন, আর এই সময়ে অল্প অল্প করে বারে বারে করে খাওয়াবেন। একটু 5-7 দিন থাকে, এই যে সর্দি দিয়ে শুরু হয়েছে পরে কাশি হয়েছে, উদ্গ্রীব হওয়ার কিছু নেই। তবে যদি খেতে না পারে, বমি হয়, প্রস্রাব কমে যায়, বাচ্চার শ্বাসকষ্ট হয়, আমি একটু আগে বলছিলাম 2-2.5 বছর যদি প্রতি মিনিটে 40 বার বা তার বেশি শ্বাসের উঠানামা করে, খেতে কষ্ট হয়, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে নিতে হবে। কারণ অনেক সময় আমরা দেখা যায় যে সাধারণ কাশির সিরাপে কমে না, নেবুলাইজার লাগে, যাদের বারে বারে হয় বিশেষ করে। হ্যাঁ, আর অন্য কোনো অ্যান্টিবায়োটিকে আদৌ লাগবে কিনা, পরিবর্তন লাগবে কিনা, সেই ক্ষেত্রে সরাসরি দেখেই ডিসিশন নিতে হবে। জি, ধন্যবাদ ম্যাডাম। আরো একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার শিশুর বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আমার ছেলের দুইটা, একটার বয়স হচ্ছে 3 বছর 8 মাস আর একটার বয়স হচ্ছে 7 বছর 8 মাস। আমার দুইটা ছেলেরই ঠান্ডা জ্বর। কতদিন ধরে জ্বর? ম্যাডাম এটা 5-7 দিন হবে, 5 থেকে 6 দিন। ওকে আমি 5-7 দিন হয়ে গেছে। আর রেনোভা নাফা খাওয়াইছিলাম, রেনোভা সিরাপ খাইয়েছেন। আর এমব্রক্স খাওয়াইছিলাম। আর ওর শরীরে কোনো দানা দানা বা কোনো র্যাশ কিছু আছে? বড়টার শরীরে ম্যাডাম একটু দানা দানা ছিল, ওকে আমি ওই আপনি একটা ক্যালোমিলাম দিয়েছিলেন, আমার ছেলেকে দেখাইছিলাম, ওইটা দেওয়ার পরে কমে গেছে। তারপরেও একটু খেয়াল রাখবেন। এখন তো আমরা আলাপ করছিলাম যে ডেঙ্গু জ্বর হচ্ছে, চিকনগুনিয়া হচ্ছে। যদি 7 দিনের বেশি জ্বর থাকে তাহলে আপনি দেখাই নেবেন, আর এই 7 দিনের ভিতরে যদি বাচ্চা বেশি দুর্বল হয়ে যায়, না খায়, দেখাতে হবে। না হলে যেগুলি দিচ্ছে সেগুলাই চলুক। হ্যাঁ, বেশি জ্বর হলে গাটা একটু মুছে দিবেন। আরেকটা সমস্যা হচ্ছে আমার বড় ছেলে রাতে এই শুধু দাঁতে ছাপ দিয়ে কামড়ায়, মানে দাঁতে দাঁতে কামড়ে। বড় ছেলে দাঁতে দাঁতে এটা একটা মিসকনসেপশন, বাবা মারা অভিভাবকরা বলে দাঁতে দাঁত কামড়ালে এটা কৃমি হয়ে গেছে, এরকম না। তবে হ্যাঁ, বছরে মিনিমাম 2 বার তো কৃমির ওষুধ অবশ্যই খাওয়াবেন সেটা। আর খেয়াল রাখবেন কোনো নাক ডাকে কিনা, নাকে আওয়াজ করে কিনা। অনেক সময় নিঃশ্বাস নিতে কষ্ট হলেও বাচ্চারা ওরকম করে, সেই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। ধন্যবাদ ম্যাডাম। আপনি জ্বরজনিত খিঁচুনি নিয়ে বলছিলেন। আচ্ছা, বলছিলাম তো এই বাচ্চাগুলো সাধারণত 6 মাস কমপ্লিট হলে এবং 5 বছরের মধ্যে জ্বরের থেকে হয়, কিন্তু জ্বরের কারণ হলো ব্রেইনের কোনো ইনফেকশন না, আমরা বলি মেনিনজাইটিস, ওগুলি না। সেটা ছাড়া সর্দি, কাশি, গলা ব্যথা, সাধারণ ভাইরাস জ্বর যেমন ডেঙ্গু জ্বর বা চিকুনগুনিয়া বা ফ্লু, অথবা কোনো পেটে ব্যথা ইনফেকশন যে কোনো জায়গায়, কিন্তু সেটা ব্রেইনের ইনফেকশন না, সেই কারণে হতে পারে। তো এখানে একটা হলো জ্বর আর একটা হলো জ্বরের খিঁচুনি।
তো সেটা কিভাবে হয়, সেটা হলো জ্বর আসার সাধারণত 24 ঘন্টার মধ্যেই হয়ে যায়। হ্যাঁ, এবং এটা আবার বেশিক্ষণ থাকে না, কেউ বলে 30 সেকেন্ড, কেউ বলে 1 মিনিট, কেউ বলে 2 মিনিট, তবে কখনো 15 মিনিটের বেশি থাকে না। এটা সাধারণত হাত পা সবটা নিয়েই খিচুড়িটা হয়, আমরা বলি জেনারেলাইজড, এটা ফোকাল খুব কমই হয়, রেয়ারলি। জি ম্যাডাম, আমরা আবার আসবো। জি সুপ্রিয় দর্শক, আপনার শিশুর বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আমার মেয়ের বয়স 10 বছর। ও প্রায় বলে যে আমার বুকের মাঝখানে ব্যথা করছে, বুকের সাইডে ব্যথা করছে, এখন আমি কি করব? আমার মেয়ের ওজন হচ্ছে 50 কেজি। কত কেজি? 50 কেজি। বয়স কত? 10 বছর। জি, বয়স 10 বছর। 10 বছর। জি। এখন আমাদের আরেকটা সমস্যা হলো ওবেসিটি। অন্য কোনো, শুধু ব্যথা বলে না, বুকের মাঝখানে ব্যথা। জি জি ব্যথা বলে। হ্যাঁ, ওর কোনো ঢেকুর উঠে বা পেটে ব্যথা বা টয়লেটে কোনো সমস্যা আছে? জি 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 না। আপনি ওর কোনো সময় থাইরয়েড পরীক্ষা করিয়েছেন, টিএসএইচ বা থাইরয়েডের জন্য? জি না, করাইনি। আপনি যেখানেই থাকুন, আপনার মেয়ের ওজন বেশি, এই যে ব্যথা লাগে, ডাক্তার দেখিয়ে ডাক্তারকে বলবেন ওর জন্য একটা থাইরয়েডের পরীক্ষা করায়, আর ওর ডায়েটটা কন্ট্রোল করবেন। কেমন? জি জি। সেটা একটা হলো খাবার কন্ট্রোল করবেন, আর 2 নাম্বার হলো অবশ্যই তার থাইরয়েড বা সেরাম টিএসএইচ এই টেস্টটা করতে হবে ডাক্তারকে দেখিয়ে, এবং আপনার বাচ্চার ডাক্তারকে এই রিপোর্টটা দেখাবেন। আর সেকেন্ড হলো যদি বুকে বেশি ব্যথা লাগে বা ঢেকুরুটে, অনেক সময় আমরা একটু অ্যান্টি আলসার ড্রাগ দেই, সেটা ফেমোটেক সিরাপ, এগুলি একটু খাওয়াতে পারেন। তবে খাবারটা ঠিক করলে সেটা আশা করি হয়ে যাবে। তবে এইসব বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি ডিফিসিয়েন্সি আমরা পাচ্ছি, এই যে ব্যথা টেথা বলে। তো আপনি আপনার বাচ্চাকে অন্ততপক্ষে ডেইলি একবার করে যদি ভিটামিন ডি জাতীয় ওষুধ না খাইয়ে থাকেন, খাওয়াবেন। আমি ওর যেহেতু 50 কেজি ওজন, 10 বছর বয়স, ভিটামিন ডি 2000 ইন্টারন্যাশনাল ইউনিট ট্যাবলেট পাওয়া যায়, ডেইলি একটা করে, মিনিমাম 1.5 মাস খাওয়ান। এই প্রেসক্রিপশনটা আমার এখানকার আপনার ডাক্তারকে জানাবেন। ম্যাডাম, আসলে আজকে অনেক প্রশ্ন করার ছিল, শুধুমাত্র জ্বর নিয়েই আমরা ছিলাম, এর বাইরে যেতেই পারিনি। তো আমি ম্যাডাম আসলে আমাদের অনুষ্ঠানের শেষের দিকে আপনার কাছে আসলে আমি একটু জানতে চাইবো, এই জ্বর নিয়ে যে অস্থিরতা অভিভাবকদের, এবং সবাই যেটা হয় আমাদের চট্টগ্রামের প্রেক্ষিতেই, সবাই দেখা যাচ্ছে জ্বর নিয়ে স্পেশালিস্টের কাছে প্রথমেই চলে যাচ্ছেন, এবং এটা সামলাতে আপনাদেরও কষ্ট, যারা জিপি করছেন বা তাদেরও অনেক তো এই বিষয়ে আমি আপনার কাছে একটা মেসেজ অভিভাবকদের উদ্দেশ্যে চাইছি যে কোন ক্ষেত্রে কনসালটেন্টের কাছে বা বিশেষজ্ঞ রোগীর কাছে যাবে, এবং কোন কোন ক্ষেত্রে এমবিবিএস বা একজন লোকাল প্র্যাকটিশনারের কাছে যাবে। একদম, এটা খুবই বার্নিং ইস্যু। আমরা অনেক সময় খুব লজ্জায় পড়ে যাই যে ম্যাডাম আপনার 10 দিন সিরিয়াল পায় না, 1 মাস পায় না। এটা আমাদের দেশে তো রেফারেল সিস্টেম নেই, আমাদের সরাসরি একজন বিশেষজ্ঞের কাছে চলে আসতে পারে। তো আজকে এই অনুষ্ঠান থেকে আমি অভিভাবকদের প্রতি অনুরোধ করব, শিশুর সাধারণ সর্দি কাশি জ্বর বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার দরকার নেই। আপনার নিকটস্থ হসপিটালে অথবা নিকটস্থ কোনো শিশু ডাক্তার, ইভেন একজন জেনারেল প্র্যাকটিশনারকে আপনি দেখান। সাধারণ জ্বর যখন হবে, উনি দেখে আপনার বাচ্চার ডিসিশন নেবে বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন আছে কি নাই। আর ঘরে আপনি কি করবেন, তাকে খোলামেলা রাখবেন, আলো বাতাস পূর্ণ ঘরে রাখবেন, জানালা দরজা খোলা রাখবেন, অয়েল ভেন্টিলেটর যতটুকু সম্ভব, বেশি ক্রাউড যেন না থাকে, ধোঁয়া ধুলোবালি যেন না থাকে। নর্মাল খাবারটা দিবেন, জ্বরের সময় পানি বা লিকুইড খাবারটা বেশি করে খাওয়াবেন। হ্যাঁ, যদি কখনো জ্বরের সময় খিঁচুনি হয়, যদি বাচ্চা নেতিয়ে পড়ে, যদি শ্বাসকষ্ট হয়, অথবা দেখা যায় যে জ্বরটা 1 সপ্তাহের বেশি থাকছে, তার অতিরিক্ত কাশি শ্বাসকষ্ট হচ্ছে, কমছে না, আমরা কিন্তু কোভিডের কথাও ভুলে গেছি, কোভিডও হচ্ছে এখন, যদি শ্বাসকষ্ট বেড়ে যায়, অবশ্যই আপনি একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন আপনার বাচ্চাটার জন্য, অথবা নিকটস্থ হাসপাতালের শিশু বিভাগে বা শিশু বহির্বিভাগে যোগাযোগ করবেন। একজন ডাক্তারের, বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না বলে বাচ্চার চিকিৎসা হচ্ছে না, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ আমাদের দেশের যে রেফারেল সিস্টেম, সেটা এখনো গড়ে উঠেনি। যদি রেফারেল সিস্টেম থাকতো, যারা বিশেষজ্ঞ অনেক দিন ধরে করছে, তারা হয়তো জটিল রোগীগুলা যারা জেনারেল প্র্যাকটিশনার বা জুনিয়র ডাক্তার যারা দেখেছে, তারা রেফার হয়ে আসলেই
সেটা দেখছে, যেটা বিদেশে কিন্তু সেই সিস্টেম। হ্যাঁ, এটা এমনি সরাসরি এসে দেখানো যায় না। তো আমি অভিভাবকদেরকে বলবো সচেতনতাই হলো সবচেয়ে বেশি। আপনাদেরকে শান্ত থাকতে হবে, বাচ্চার যত্ন নিতে হবে, ডাক্তারদের প্রতি বিশ্বাস রাখতে হবে। ওনারা যদি না পারে তারপরে আপনারা বড়দের কাছে আসবেন। জি, ধন্যবাদ ম্যাডাম। আজ এখানে শেষ করতে হচ্ছে। আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের স্টুডিওতে এসেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে যারা শুনেছেন, এবং সম্মানিত সঞ্চালক আপনাকেও আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, শিশুরোগ বিষয়ে কথা বলছিলেন প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার বাসনা মুরি ম্যাডাম। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে ভিন্ন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।